ভাই একটা দারুণ খবর। বল ভাই। এআই আসছে ভাই। আমার রোবট প্রেমিকা চাই ভাই, আমার এআই প্রেমিকা চাই। খুব ইন্টারেস্টিং লাইন, এবং বাংলা বাজার রিসেন্টলি খুব সরগরম এই একটি গান নিয়ে, যেটি প্রখ্যাত অভিনেতা, চিত্র পরিচালক এবং থিয়েটার কর্মী অনির্বাণ ভট্টাচার্য এবং তার গানের দলের গাওয়া, যেখানে তারা বেশ কিছু রাজনৈতিক ক্যারেক্টার যারা বাংলা রাজনৈতিক মহলে খুব পরিচিত এবং যাদের টাইটেল মূলত ঘোষ, তাদেরকে খুব মজার ছলে এক হাত নিয়েছেন এবং তার সঙ্গে বেশ কিছু আরো গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্নকে খানিক ছুঁয়ে ছুঁয়ে হলেও উস্কে দিয়েছেন। এবারে কেউ কেউ মনে করছেন এই গানটা দারুণ প্রতিবাদের গান হয়েছে, কেউ কেউ মনে করছে যে এই গানটা নিছকই কেওড়ামি হয়েছে, এবং এই সব নিয়ে একটা মারাত্মক বাংলা বাজার সরগরম, এবং সেখানে ইউটিউব ভিডিও তো রয়েইছে বাদী এবং বিবাদী পক্ষে, তাছাড়া নর্মাল মূলধারার মিডিয়া তারাও এর মধ্যে খুব গুরুত্বপূর্ণভাবে পার্টিসিপেট করেছে এবং চারিদিকে ছড়িয়ে রয়েছে। তবে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে শুরু করেছি সেটা এই গানের ঠিক রাজনীতির দিকটা নয়, বরং এই গানেরই একটা খুব ইন্টারেস্টিং দিক। তবে সেটা আসার আগে আমি যেটা বলতে চাই যে ওই গান সম্পর্কে আমার ব্যক্তিগত বা আমাদের ব্যক্তিগত মতামত হচ্ছে যে ওই গানকে আমরা না তো খুব দারুণ প্রতিবাদের গান হয়েছে বলে মনে করি, না ওই গানটা একেবারে গানের পর্যায়েই উঠতে পারিনি, ওটা ঠিক গানই হয়ে উঠতে পারিনি, এই মতেও আমরা সাবস্ক্রাইব করি না। ফলে এই দুইয়ের মাঝামাঝি কোথাও একটা আমরা এক্সিস্ট করি, বাট ওটা নিয়ে আমরা কথা বলতে আজকে আসিনি। যে পোর্শনটা নিয়ে ওই ভিডিও এবং এই ঘটনা সম্পর্কিত যে পোর্শনটা নিয়ে আমি কথা বলতে চাই, সেটা ওই গানটির রাজনীতির পোর্শনটা নয়। গুরুত্বপূর্ণ, রাজনীতির কথা বলাও গুরুত্বপূর্ণ, কিন্তু সাধারণত আমাদের চ্যানেলে আমরা বেশিরভাগ রাজনৈতিক কন্টেন্টই বানিয়ে থাকি এবং সেগুলো যথেষ্ট ভেবে চিন্তে পরিশ্রম করে বানানো হয়। ফলে আপনারা যারা অলরেডি দেখেছেন সেগুলো আপনারা চাইলে লাইক, সাবস্ক্রাইব ইত্যাদি প্রভৃতি করতে পারেন, আর যারা নতুন তারা দেখতে পারেন ট্রাই করে। বাট আজকের কথাটা রাজনীতি নিয়ে নয়, বরং আমরা একটা খুব গুরুত্বপূর্ণ মজাদার ইন্টারেস্টিং জিনিসে যেতে চাইছি। সেটা হচ্ছে ওই গানে যেটা বলা হয়েছে যে এআই প্রেমিকা চাই, আর তার ঠিক কিছুক্ষণ পরেই বলা হচ্ছে যে অনির্বাণ ভট্টাচার্য বলছেন এআই প্রেমিকা চাই, এটা বলছেন আমার খুব প্রিয় একজন শিল্পী দেবরাজ ভট্টাচার্য। তারপরে অনির্বাণ ভট্টাচার্য বলছে যে এআই প্রেমিকা তো হয়ে গেল, এআই মা হবে কি করে? রিমোট টিপে রাখবো বসে, ঝগড়া বিবাদ নাই, সারাদিন আদর আদর আদর, ভিজিয়ে দেবো চাদর, রিমোট টিপেই করবো ঘোড়া কিংবা করবো বাঁদর। এই গাইস প্লিজ স্টপ। এই কি হলো তোর? প্রশ্ন করতে হবে। প্রশ্ন? আমার একটা প্রশ্ন। বল, প্রশ্ন কর ভাই। এই এআই হ্যাঁ বা রোবট হ্যাঁ মা কি করে হবে? ওই ভিডিওটা যেটা ভাইরাল হয়েছে সেটা দেখলেও বোঝা যায় যে যখন এই প্রশ্নটা করা হচ্ছে তার ঠিক পরের মুহূর্তেই দর্শকের পক্ষ থেকে যে পরিমাণ রেসপন্স আসছে, সেটা হই হুল্লোড়, চিৎকার হোক এবং হাততালি হোক, সেই রেসপন্সটা দেখলেই বোঝা যায় যে এই প্রশ্নটা আপামর জনসাধারণের সাথে কোথাও না কোথাও গিয়ে রিলেট করেছে। তো এই প্রশ্নটা সম্পর্কে জেনারেল অডিয়েন্সের মধ্যে যে ধারণাটা রয়েছে, যদিও আমরা আজকের দিনে দাঁড়িয়ে জেমিনি হোক, সেটা দিয়ে ওই লাল শাড়ি পরার ছবি তোলার ট্রেন্ড হোক, বা কদিন আগে ছিল গিবলি ট্রেন্ড ইত্যাদি, আমরা ট্রেন্ড আসছে এবং সেই ট্রেন্ডে গা ভাসাচ্ছে, কিন্তু এআই সম্পর্কে ইন জেনারেল ধারণাটা আমাদের খুব বোধহয় স্পষ্ট নয়। এবং নয় বলে আমি দেখেছি বেশিরভাগ মানুষকে এই কথা বলতে যে এআই তো আসছে খুব ভালো কথা, কিন্তু এআই কি ঠিক মানুষের মতো কোনোদিনও মানুষ হয়ে উঠতে পারবে কিনা? এবার এআই ঠিক মানুষের মতো মানুষ কোনোদিনও হয়ে উঠতে পারবে কিনা সেইটা নিয়েও আমরা এই ভিডিওতে কথা বলছি না, বরং ওই গল্পটার একটুখানি ছোট একটা পার্ট নিয়ে আমরা কথা বলতে চাইছি, যেটা ওই গানে বলা হয়েছে। সেটা হচ্ছে যে এআই কি আদৌ কোনোদিনও মা হতে পারবে, বা মা হওয়া বলতে আমরা ঠিক কি বোঝাতে চাইছি, বা এই গানে কি বোঝাতে চাইছি, হ্যাঁ, বা মা হওয়া বলতে ইন জেনারেল কি বোঝানো হয়, এবং এই সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে এআই কি আদৌ মা হতে পারবে, আর যদি হতেই পারে তাহলে সেটা কতদিনে হতে পারবে? সেটা কি আগামী 20 বছরে, 10 বছরে, 200 বছরে, 2 লক্ষ বছরে, কোন সময়? এই নিয়ে কতগুলো কথা বলার আমি চেষ্টা করব। এআই নিয়ে খানিক পড়াশোনা আমার আছে, সেটা আজকে থেকে না, বিগত 3-4 বছর ধরে বা তার একটু আগে থেকে আছে, এবং তার সঙ্গে সঙ্গে আমার একটা রিগোরাস সাইন্টিফিক ট্রেনিং আছে। ফলে সেখান থেকে দাঁড়িয়েই কথাগুলো বলবো, এবং সেখানে অবশ্যই আমার কিছু নিজস্ব ভাবনা থাকবে এবং বেশ অনেকগুলো কথা থাকবে যেগুলো আমি বিভিন্ন জায়গা থেকে পড়েছি, জেনেছি, সেটা সাইন্টিফিক পেপার হতে পারে, বই হতে পারে, ইত্যাদি হতে পারে। এখন একটা সাইন্টিফিক ডিসকাশনের মতো ইউটিউব ভিডিওতে আমি যখনই কোনো কথা বলবো তার পেছনে প্রপার রেফারেন্স দেওয়া, এটাই ইউজুয়াল প্র্যাকটিস হওয়ার কথা ছিল, কিন্তু এটা দেওয়ার পেছনে যে প্রোডাকশন কস্ট সেটা বেয়ার করার মতো রিসোর্স এই মুহূর্তে আমাদের নেই। ফলে ইন জেনারেল কথা বলার সময় আমি আলাদা করে বলবো না কোনটা আমার আলাদা চিন্তা, কোনটা আমি কোথা থেকে পেয়েছি, এক্সেট্রা প্রভৃতি। তো তবে
এই ভিডিওর বলা যে কোনো অংশের মধ্যে যদি কারো কোনো সমালোচনা থাকে, কারো কোনো এক্সট্রা পয়েন্ট অ্যাড করার থাকে, তাহলে অবশ্যই আমি অনুরোধ করব যে কমেন্ট সেকশনে সেটা যেন আপনারা বলেন, কারণ দরকার হলে তারপরে সেটার ভিত্তিতে আমি সেই ব্যক্তিকে মেনশন করি একটা ভিডিও বানাবো বা ওই কমেন্টেরই রিপ্লাইতে উত্তর দেবো, কারণ এটাই সায়েন্টিফিক ডিসকাশন, এভাবেই সায়েন্টিফিক ডিসকাশন চলা উচিত। এবং পিয়ার রিভিউ অর্থাৎ আশেপাশের মানুষ যারা ওই বিষয়ে জানে, ওই বিষয়ে ওয়াকিবহাল, তাদের আলোচনা সমালোচনার মাধ্যমেই একটা সত্যে পৌঁছানো, এটাই পিয়ার রিভিউ। এবং এটা যে কোনো বিজ্ঞান চর্চা, বিজ্ঞান মনস্কতার মূলে রয়েছে, এবং আমাদের এই ভিডিও সেইটা থেকে আমরা বেরোতে চাইছি না, এবং সেটাকে রেখেই আমরা করতে চাইছি। এবং তারপরে দাঁড়িয়ে এই ভিডিওটা ওই প্রশ্নটাকে, যে এআই কি মা হতে পারবে, বা এআই যদি প্রেমিকা হয় তাহলে সে কত দূর অব্দি গিয়ে প্রেমিকা হতে পারবে, এই প্রশ্নটাকে একটু দার্শনিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা। প্রথম কথা হচ্ছে যে এআই মা হতে পারবে কিনা, এই প্রশ্নটা দিয়ে অ্যাকচুয়ালি গানের নির্মাতারা কি বোঝাতে চেয়েছেন সেটা তো আমি জানি না। আমি গেস করতে হয়তো পারি, কিন্তু আমি গেস করতেও চাইছি না। বরং আমরা যদি অল সোর্স অফ পসিবিলিটিগুলোকে একটুখানি নেড়ে গেটে দেখতে পারি, তাহলেই ব্যাপারটা বোধহয় সবচেয়ে মজার হবে। তো কথা হচ্ছে এআই মা হতে পারবে কিনা, নাকি পারবে না। তার আগে, এই প্রশ্নটা করার আগে সবচেয়ে আগে যেটা ডিফাইন করা দরকার সেটা হচ্ছে যে মা হওয়া বলতে আমরা আসলে কি বোঝাতে চাইছি, হ্যাঁ, বা মাতৃত্ব বলতে আমরা কি বলতে চাইছি। একটা হচ্ছে যে একটা বায়োলজিক্যাল মাতৃত্ব আছে, একটা হচ্ছে ইন জেনারেল মাতৃত্ব বা মাতৃত্ব অনুভব যদি আমি বলি সেইটা। এই বৃহৎ আলোচনায় ঢোকার আগে, এআই মা হবে কিভাবে এই প্রশ্নে ঢোকার আগে, ঠিক গানের সিকোয়েন্স অনুযায়ী এআই মা হবে কি, সেটা আগে তো একটা প্রশ্ন ছিল যে এআই প্রেমিকা আমার চাই। তো এআই প্রেমিকা এই বিষয়টা কিন্তু ইকুয়ালি ইন্টারেস্টিং, এবং এই বিষয় নিয়ে কথা বলা যেতে পারে। সেটা হচ্ছে যে একটা প্রেমিকা, এইটার মধ্যে কি কি বিষয় রয়েছে। এআই প্রেমিকা হতে গেলে প্রেমিকার মধ্যে দুটো মূল গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটা হচ্ছে যে প্রেমিকা হবে আমার, তাকে আমাকে ইমোশনালি বা অন্যান্য মানসিক ক্ষেত্রে তার একটা আমার সহচর্যের প্রশ্ন আসে, অর্থাৎ বন্ধুত্ব বা ইমোশনাল সাপোর্ট এক্সেট্রা। এখন এবং আরেকটা বিষয় হচ্ছে যে অবশ্যই শারীরিক চাহিদা বা যৌন চাহিদা পূরণ করা একে অপরের। আচ্ছা, থ্রু আউট দিস ডিসকাশন আমরা এআই প্রেমিকা নিয়েই কথা বলবো, যেহেতু গানটাতে এআই প্রেমিকার কথা বলা হয়েছে, কিন্তু এখানে প্রেমিক প্রেমিকা উভয়ই হতে পারে। যাই হোক, তো এআই বন্ধুত্বের জায়গাটা, অর্থাৎ ইমোশনাল সাপোর্ট দেওয়া, মানসিক সাপোর্ট দেওয়া, একাকিত্ব দূর করা, এই প্রশ্নগুলোতে এআই কিভাবে কাজ করতে পারে, এটা আমাদের কাছে অনেক বেশি পরিষ্কার। বিকজ হলিউডের সিনেমা হয়েছে, এছাড়াও পপুলার কালচারে এই নিয়ে অনেক দিন ধরে কথা চলছে। সেই 1984 অরওয়েলের 1984 থেকে শুরু করলে তারপরে আরো অনেক সিনেমা হয়েছে। ওয়াকিন ফিনিক্সের একটি খুব বিখ্যাত সিনেমা আছে। যাকে কিন্তু যে প্রশ্নটা আমাদের কাছে অতটা স্বাভাবিক নয়, সেটা হচ্ছে যে এই যৌন চাহিদার ব্যাপারটা, অর্থাৎ শারীরিক যৌন চাহিদা, সেটাকে কি এআই প্রেমিকা দূর করতে পারবে, সেটা মেটাতে পারবে। প্রথমটার কথা যদি বলি, যে সেলফ ইমোশনাল সাপোর্ট দেওয়া ইত্যাদি, ওটা কিন্তু আজকের চ্যাটজিপিটি যথেষ্ট ভালোভাবে করতে পারে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। কিন্তু ওই মৌলিক যৌন চাহিদার প্রশ্নটাতে আবার আসছি, এবং সেই শারীরিক চাহিদার জায়গাতে গেলে পরেই আমরা এখান থেকে আবার ওই প্রশ্নটা ফিরে যেতে পারি যে এআই প্রেমিকা কি আমাকে শারীরিকভাবে স্যাটিসফাই করতে পারবে, এবং সেখান থেকেই প্রশ্নটা আসবে যে এআই কি বন্ধুত্বের জায়গা হয়তো করে ফেললো, কিন্তু সে কি মা হতে পারবে, সত্যিই মায়ের জায়গাটা কি পৌঁছাতে পারবে। এবং আরেক দিক দিয়েও নির্মাতারা এখানে প্রশ্ন তুলে থাকতে পারে যে এআই প্রেমিকা তো হয়ে গেল, সে কি মা, অর্থাৎ নন বায়োলজিক্যালিও না, মাতৃত্ববোধের জায়গা থেকে সে কি মায়ের জায়গায় গিয়ে পৌঁছতে পারবে। দুটোই দেখা যায়। প্রথমত মায়ের ডেফিনেশনে যদি আসি, মায়ের ডেফিনেশনটা অনেক বড় একটা ডেফিনেশন, ফলে এটাকে খুব ক্যাটাগরিক্যালি দেখার দরকার আছে। এবং আসুন আমরা একসাথে ক্লারিফাই করি। প্রথমে একটা মা হচ্ছে বায়োলজিক্যাল মা, যে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জননের মাধ্যমে নতুন অপত্য তৈরি করে, এবং এই নতুন অপত্য সৃষ্টির প্রসেসটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশ্যই বাবারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কিন্তু মার আরেকটু বেশি হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, বাট এখানে বাবা মা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বায়োলজিক্যালি মা কিভাবে হচ্ছে। কিন্তু এই বায়োলজিক্যালি বা শারীরভিত্তিকভাবে নতুন অপত্য তৈরি করা ছাড়াও, তারপর অপত্য তৈরি হয়ে গেলে সেই অপত্যকে নিজের অভিজ্ঞতা, নিজের মাতৃদুগ্ধ, মাতৃস্নেহ এবং সর্বশক্তি দিয়ে তাকে প্রোটেক্ট করে একটা পূর্ণাঙ্গ নিজের মতো আরেকটি মানুষ বা আরেকটি প্রাণীতে তৈরি করা, এটাও কিন্তু একটা মাতৃত্বের জেনারেল দিক। তো এই দুটো দিক নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। প্রথমে আসি বায়োলজিক্যাল পার্টটা, অর্থাৎ আজকের দিনে বায়োলজিক্যালি যৌন জননের মাধ্যমে যেভাবে একজন মানুষ মা হয় বা সন্তান প্রসব করে, সেটা কি এআই কোনোদিনও করে উঠতে পারবে? মোস্ট প্রবাবলি পারবে না। এখন
কেন পারবে না? তার কারণ হচ্ছে আমি তো প্রসেসটাকে ডিফাইনই করছি বায়োলজি রেসপেক্টিভ। আজকে আমরা যাকে এআই বলি, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যদিও এই আর্টিফিশিয়াল বলার মধ্যে আমার আপত্তি আছে, সেখানে আমি আসছি। সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো একটা বায়োলজিক্যাল প্রসেসিং ইউনিটের মধ্যে সীমাবদ্ধ নয়, সে একটা ডিজিটাল প্রসেসিং সিস্টেমের মধ্যে রয়েছে। অর্থাৎ এমন একটা বুদ্ধিমত্তা যেটা একটা ডিজিটাল প্রসেসিং ইউনিটের মধ্যে চলে। এখন ডিজিটাল ইন্টেলিজেন্স অর্থাৎ ডিজিটাল প্রসেসিং এর মধ্যে চলাকে আমি ডিজিটাল ইন্টেলিজেন্স বলছি, এবং আমার মতে এটাই আজকের দিনের যে এআই তার এক প্রপার নাম হওয়া উচিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়, বরং ডিজিটাল ইন্টেলিজেন্স, হোয়াট এভার ইট মে বি। যাই হোক, তো এই ডিজিটাল প্রসেসিং এর মাধ্যমে উৎপন্ন যে বুদ্ধিমত্তা, সেটার বায়োলজিক্যাল হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আর যদি হয় তাহলে সেটাকে একটা সোনার পাথর বাটি বলবো আমরা, তাই না? তো এই বায়োলজিক্যালি এআই কোনোদিনও মা হয়তো মোস্ট প্রবলি হয়ে উঠতে পারবে না। আর বায়োলজিক্যাল এআই মানে যেমন আমি ডিজিটাল এআই বললাম, সেরকম যদি আমি বায়োলজিক্যাল এআই বলি, বায়োলজিক্যাল এআই তো অলরেডি এস্টাবলিশ। সেটা হচ্ছে আমরাই বায়োলজিক্যাল ইন্টেলিজেন্স, সরি আর্টিফিশিয়াল নয়। হ্যাঁ, তো আজকে আমরা মানুষরা বানিয়েছি বলে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আর্টিফিশিয়াল বলি, বাট এটার মধ্যে আমার ব্যক্তিগত আপত্তি আছে। যাক, সেটা পরে কোনো সময় ভিডিও বানাতে পারি। আপনারা ইন্টারেস্টেড হলে আপনারা কমেন্ট সেকশনে জানতে পারেন। বরং আমরা এই জায়গাটাতে আসি যে বায়োলজিক্যাল ইন্টেলিজেন্স যেটা আমরা নিজে, তারা একরকম ভাবে রিপ্রোডিউস করে, একরকম ভাবে নতুন অপত্য তৈরি করে, তাকে স্নেহ, লালন পালন, অভিজ্ঞতা শেয়ার ইত্যাদি মাধ্যমে আমাদের মতো আরেকটা প্রাণীতে আমরা তৈরি করি। সেইভাবে দেখলে পরে এআই কেন পৃথিবীর কোনো কিছু ঠিক আমাদের মতো করে, অর্থাৎ ঠিক মানুষের মতো করে মা হয়ে উঠতে পারবে না? কিন্তু ইন জেনারেল যদি আমি ভাবি, একটা মা কি আসলে, মানে একটা হচ্ছে তার শারীরভিত্তিক প্রক্রিয়া বা এই যৌন জননের মাধ্যমে সে একটা অপত্য তৈরি করছে, মোস্টলি নিজের থেকে উন্নত একটা পরের প্রজন্ম তৈরি করছে, একাধিকও হতে পারে। তারপরে সেই অপত্য সৃষ্টি হয়ে যাওয়ার পর সে তার অভিজ্ঞতা, তার সেফটি ইত্যাদি প্রদান করার মাধ্যমে একটা বড় সময় ধরে সেই অপত্যকে লালন পালন করছে, যতক্ষণ না সে নিজের স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠতে পারছে, অর্থাৎ বৈতরণীটা পার করে দিচ্ছে। এই ডেফিনেশন অনুযায়ী দেখলে পরে কিন্তু এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে কিন্তু মা হতে পারে, এবং তার মা হওয়াটা যতটা ডিস্ট্যান্ট আমাদের আজকে দেখে মনে হচ্ছে, বোধহয় ততটাও ডিস্ট্যান্ট নয়। এবং এই ডেফিনেশন অনুযায়ী দাঁড়িয়েও কেউ যদি বলে যে না, এআই তো মা হতে পারবে না, আমি কিন্তু তাকে একটু স্ট্রংলি ডিসএগ্রি করবো। দেখা যাক লজিকগুলো কি, মানে এআই কিভাবে মা হতে পারবে। সোপার প্রথম বিষয়টা হচ্ছে, যেটা আমি আগেও বললাম, যে আজকে যাদেরকে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছি, সেই আর্টিফিশিয়াল কথাটা থাকার মধ্যে আমার একটা আপত্তি আছে। কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পরের ধাপ আছে। আমরা তো সবে জাস্ট একদম প্রিমিটিভ সেকশনই আছি বলতে গেলে। তো এর একটা পরের ধাপ আছে, যেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তৈরি করা হয় কতগুলো স্পেসিফিক কাজ করার জন্য। যেমন স্টক ফিশ বলে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, যে খুব সুন্দর চেস খেলতে পারে এবং তাবর গ্র্যান্ড মাস্টারদেরকে হারিয়ে দিতে পারে। সেরকম চ্যাট জিপিটি আছে, যে বেসিক্যালি একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। জেমিনি আছে। এরকম প্রত্যেকটা ইউজ কেসের জন্য একটা সেট অফ ডেটার ওপর দাঁড়িয়ে তাকে লার্ন করিয়ে, এবং সেই লার্নিং ডেটার ওপর দাঁড়িয়ে স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন উপর দাঁড়িয়ে একটা এআই মডিউল তৈরি করা হয়, যে পরবর্তীকালে একটা নতুন প্রবলেমকে ওই ডেটার ওপর ভিত্তি করে ম্যাথামেটিক্যালি সে তার উত্তর প্রেডিক্ট করতে পারে। এইটা হচ্ছে এআই। এআই এর ক্ষেত্রে ক্ষেত্রগুলো কিন্তু খুব লিমিটেড। অর্থাৎ যে এআই চেস খেলতে পারে সে এআই কিন্তু ছবি তৈরি করে দিতে পারবে না। যে এআই ছবি তৈরি করতে পারে সেই এআই কিন্তু মোস্ট প্রবাবলি অন্য কোনো একটা পারপাস, হয়তো একটা মেবি অ্যানালিটিক্যাল প্রবলেম সলভ করতে পারবে না। আর আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স সেটা কিন্তু অনেকটাই, মানে সেটা অ্যাকচুয়ালি মানুষের মতো। অর্থাৎ যখন একটা এআই অনেকগুলো ডিপার্টমেন্টে একই সঙ্গে কাজ করতে পারে, নট অনলি কাজ করতে পারে, বরং একটা জায়গায় শেখার ডেটা বা ইনফরমেশন বা অভিজ্ঞতা সে আরেকটা ক্ষেত্রে ব্যবহার করতে পারে। সে ফর এক্সাম্পল, তার শেখা অঙ্কের স্কিল, একটা এআই, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকে যে এআই আছে, যে অঙ্ক সলভ করতে পারে, সে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে চেস সলভ নাও করতে পারে। কিন্তু এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, তাকে যদি অঙ্ক সলভ করার জন্য শেখানো হয়, দের ইজ এ পসিবিলিটি যে ঠিক যেমন মানুষ একটা জায়গার জ্ঞানকে আরেক জায়গায় অ্যাপ্লাই করতে পারে, সেরকম এজিআইও অঙ্ক শেখার জ্ঞানটাকে চেস খেলার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে।
তো আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে এই জায়গাটা অনেক বেশি জেনারেল, এবং আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স ইজ জাস্ট লাইক আ হিউম্যান মাইন্ড। অবশ্যই প্রথম যখন আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সে গিয়ে আমরা পৌঁছাবো, সেটা আজ থেকে 5 বছর পরে হতে পারে, 10 বছর পরে হতে পারে, মোস্টলি লোকজন প্রেডিক্ট করে 5 থেকে 10 বছরের মধ্যেই হয়ে যাবে। প্রথম যখন আমরা সেখানে গিয়ে পৌঁছাবো, অবশ্যই সেটা হিউম্যান মাইন্ডের মতো অতটা কি বলবো সফিস্টিকেটেড হবে না, কিন্তু আস্তে আস্তে সে ইভেনচুয়ালি সেখানে পৌঁছে যাবে। অবশ্যই যেহেতু ডিজিটাল সিস্টেমে হবে মোস্ট প্রবাবলি, ফলে কম্পিউটেশনাল পাওয়ার আমাদের বায়োলজিক্যাল মাইন্ডের থেকে অনেক বেশি হবে, কিন্তু অভিজ্ঞতার দিক থেকে বা ইত্যাদি সিমুলেশন এক্সপিরিয়েন্সের দিক থেকে সে অনেক পিছিয়ে থাকবে, বাট ইভেনচুয়ালি সে সেখানে পৌঁছে যাবে বলেই আমার ধারণা। সেটা ইমোশনাল রেসপেক্টেও পৌঁছে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স তৈরি হওয়ার পর, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স তৈরি হওয়ার পর যদি এমন একটা পর্যায়ে গিয়ে সে পৌঁছয় যখন সে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে, অর্থাৎ হিউম্যান ইন্টারভেনশন ছাড়া, মানুষের সাহায্য ছাড়া, সে যদি আরেকটা নিজের মতো বা নিজের থেকে খানিক উন্নত আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স মডিউল তৈরি করতে পারে, লাইক ChatGPT-5 এখন আমরা ইউজ করছি, ChatGPT-5 এর লেটস সে ChatGPT-17 হচ্ছে এজিআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। এখন ChatGPT-17 ChatGPT-18 তৈরি করছে উইদাউট এনি হিউম্যান ইন্টারভেনশন। যদি সেটা সে করতে পারে, তাহলে কি আমরা এটাকে এআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স তার নতুন প্রজন্ম তৈরি করছে বা পরের প্রজন্ম তৈরি করছে এভাবে দেখতে পারি না? বা দেখলে কি খুব ভুল করবো আমরা? সে ঠিক যেমন আমরা নিজেদের ক্যারেক্টারিস্টিক্স, আমাদের বাবা মারা নিজেদের ক্যারেক্টারিস্টিক্স মিলিয়ে এবং তার একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে তাদের নিজেদের থেকে উন্নত, মোস্টলি নিজেদের থেকে উন্নত অপত্য সৃষ্টি করে, এক্ষেত্রেও একটা বাবা বা মা এজিআইটা নিজের যা অভিজ্ঞতা, জ্ঞান, গম্যতা ইত্যাদি দিয়ে একটা মডিউল তৈরি করবে, যে মডিউলটা তার থেকে খানিক উন্নত হবে। এটা ভাবা কি খুব ডিস্ট্যান্ট লাগছে? বোধহয় লাগছে। সেভাবেই তো এভলিউশন এগিয়েছে। তাহলে যেদিন আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স তার নিজের ভার্সন থেকে একটা বেটার মডিউল তৈরি করতে পারবে, সেদিন কি আমরা সত্যি এটা বলতে পারবো না যে একটা এআই আরেকটা এআই জন্ম দিয়েছে? মোস্ট প্রবাবলি পারবে। ঠিক আছে, অর্থাৎ মাতৃত্বের যে প্রথম ধাপটা, যে ওক্ষেত্রে আমরা যৌন জননের মাধ্যমে নতুন অপত্য তৈরি করছিলাম, এখানে যৌন জনন নয়, সেটা সম্ভব নয়, কিন্তু সাম আদার ওয়ে নতুন অপত্য কিন্তু তৈরি করা যাচ্ছে। এর পরের ধাপটা কি? এর পরের ধাপটা হচ্ছে যে বাচ্চার মা যেভাবে তার অপত্য স্নেহ দ্বারা লালিত পালিত করে, এটা আরো বেশি সোজা বোঝা। একটা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স সে যদি তার থেকে বেটার মডিউল তৈরি করতে পারে, তারপর সে প্রথমে কি করবে? তার যে প্রিটেন ডেটা সেটটা আছে, সেই ডেটা সেটটা সে সেই মডিউলটাকে দেবে এবং দিয়ে তাকে সেখান থেকে লার্ন করাবে, এবং সেই লার্নিং প্রসেসটাকে সে খানিক সুপারভাইজ করবে। এই ধরনের লার্নিং আমরা অলরেডি করি, কিন্তু মানুষ এআই কে করায়। তখন একটা এজিআই আরেকটা এজিআই কে করাবে, যেটাকে সুপারভাইজ লার্নিং বলা হয়। এবং এটাই তো আমাদের ক্ষেত্রেও হয়ে থাকে। আমাদের যখন একটা বাচ্চা জন্মায়, তখন আমাদের মারা তার যে জ্ঞান গম্যতা আছে, তার যে ভাষা শিক্ষা আছে, সেইটা দ্বারা সে একটা বেসিক অভিজ্ঞতা তো তাকে দেয়। হ্যাঁ, আজকে আমাদের সমাজ ইত্যাদি আছে বলে আমাদের বড় পরের জ্ঞান গম্যতাগুলো আমরা অন্য জায়গা থেকে হতে পারি, কিন্তু কথাই তো আছে যে মাতৃভাষা, এবং মাতৃভাষাকে ডিফাইন করা হয় এইভাবে যে একজন শিশু তার মায়ের সাথে প্রথম যে ভাষায় কমিউনিকেট করে সেটাই মাতৃভাষা। তো সে যাকে আরো অনেক ডেফিনেশন, তো সেটা ফরগেটেবল। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে একটা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স তার থেকে একটা বেটার মডিউল তৈরি করলো, এরপর আগের যে মডিউলটা ছিল অর্থাৎ মা এআই, তার কাছে থাকা ডেটা সেট, তার লার্নিং এক্সপিরিয়েন্স, এইসব আস্তে আস্তে নতুন এজিআইটাকে দেবে এবং সেটাকে ট্রান্সফার করবে এবং সেটা দিয়ে ট্রেন করবে, এবং মিনওয়াইল যখন এই ট্রেনিং প্রসেসটা চলবে সেটাকে সুপারভাইজ করবে। এই একটা সাপোর্ট সিস্টেম তৈরি করবে যতক্ষণ না সে নিজে স্বয়ংক্রিয় হয়ে উঠতে পারে, সাচ দ্যাট যে সে আবার আরেকটা এআই তৈরি করতে পারে, জাস্ট লাইক আওয়ার্স। আমি তো এর মধ্যে কোনো আলাদা কিছু দেখতে পাচ্ছি না। ফলে এই জায়গাটার সাথেও কিন্তু আমরা আমাদের ইন জেনারেল মাতৃত্বকে ইকুয়েট করতে পারি। এবং এটা আজকের দিনে আমি এআই এর ভেতরের ডিটেলসে খুব যাচ্ছি না, সেটাও যাওয়া যেতে পারে অন্য একটা ভিডিওতে, এগেইন কমেন্ট করে জানাতে পারেন। 2-4 জনও যদি ইন্টারেস্টেড হয় সেটা নিয়ে করা যেতে পারে। বাট আজকের দিনে দাঁড়িয়ে এআই যে গতিতে এগোচ্ছে সেইটাকে যদি আমরা একটুখানি চিন্তা করি, তাহলে মাতৃত্বের এই দুটো রিয়েলিটিতে পৌঁছানো, অর্থাৎ একটা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স স্বয়ংক্রিয়ভাবে আরেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করছে যেটা তার থেকে সামান্য বেটার, অ্যাট দ্য সেম টাইম সেটাকে প্রিটেন্ড করছে, সেটাকে সুপারভাইজ লার্নিং করাচ্ছে এবং করে ডিপ্লয় করাচ্ছে, এই দুটো জায়গায় পৌঁছানো কিন্তু খুব ডিস্টেন্ট নয়। আমি এখানে কোনো টাইম প্রেডিক্ট করতে চাইছি না, বাট খুব ডিস্টেন্স বোধহয় নয়, অন্তত যতটা ডিস্টেন্স ইন জেনারেল সাধারণভাবে আমরা মনে করে থাকি আমাদের পপুলার কালচার, ততটা ডিস্টেন্স বোধহয় নয়। এবারে আসি লাস্ট পার্ট। ঠিক আছে,
আমাদের মা তো আমাদের শুধু লালন পালন করেন, আমাদের জন্য অনেক কিছু ত্যাগ করেছে, আমাদেরকে স্নেহ করেছে, আরো অনেক কিছু করেছে। মোদ্দা কথা হচ্ছে যেটাকে আমরা অপত্য স্নেহ বলি, আর এই অপত্য স্নেহর মূলে যেটা থাকে সেইটা কিন্তু ইমোশন বা আবেগ অবশ্যই, এবং ভয় যেটা অবশ্যই একটা ইমোশন বা আবেগ। তো এর পরের প্রশ্নটা একটু জেনারেল চলে আসে যে তাহলে এআই কি কোনোদিনও আবেগ বা ইমোশনে পৌঁছতে পারবে? এর উত্তর হচ্ছে কেন পৌঁছতে পারবে না? অবশ্যই পৌঁছতে পারবে। আজকে একটা এআই একটা লেখা দেখে তার টোন গেস করতে পারে। আপনি যে কোনো একটা খসড়া ইমেল লিখুন, লিখে বলুন যে আমি এই মেলটা, এটা আমরা সবাই করি আজকাল, এই মেলটা অমুককে পাঠাতে চাই, এই হচ্ছে আমার কনটেক্সট, এবং এর জন্য যে সুইটেবল টোন হয় সেই টোনে লিখে দিতে, এবং এআই এই কাজটা খুব স্বচ্ছন্দে কয়েক সেকেন্ডের মধ্যে আজকে করে দেবে। তার মানে কোন সিচুয়েশনে কিরকম ইমোশন কিরকম টোন রাখা উচিত সেটা তো আজকের দিনের এআই সিমুলেট করতে পারে। তাহলে কালকে কেন বাকি আরো জেনারেল ইমোশনগুলো এআই রিচ করতে পারবে না? সেই ইমোশনাল অ্যাসপেক্টগুলো রিচ করতে পারবেন? আমার মতে পারবে, এবং খুব তাড়াতাড়ি পারবে, এবং এটা পৌঁছাতে আদৌ 200 বছর লাগবে না। হ্যাঁ, এগেইন আমি খুব হার্ড কোনো টাইম প্রেডিক্ট করতে চাইছি না, কিন্তু 200 বছর লাগবে না, দ্যাটস ফর শিওর। ঠিক আছে, মেবি 20 বছর লাগতে পারে, মেবি আরেকটু বেশি। কিন্তু এক্ষেত্রে আমি অনেক জ্ঞানীগুণী ব্যক্তিকেও বলতে শুনেছি যে এআই হয়তো ইমোশনকে একদিন সিমুলেট করতে পারবে, কিন্তু এআই ঠিক মানুষের মতো ইমোশনকে ফিল করে উঠতে পারবে না। বা একজন মানুষ আরেকজন মানুষকে যেভাবে ভালোবাসে, যেভাবে ঘৃণা করে, যেভাবে রাগে, ক্রোধ, সেইভাবে ঠিক এআই, মানে অর্থাৎ এআই ঠিক ঠিক মানুষ হয়ে উঠতে পারবে। আমি এটাকেও চ্যালেঞ্জ করছি। কিভাবে চ্যালেঞ্জ করছি? যে আজকে যদি আপনি চ্যাটজিপিটির যেটা ভয়েস ভার্সন আছে তার সঙ্গে আপনি কথা বলেন, আপনাকে কিচ্ছু বলতে হবে না, আপনি তার সঙ্গে কথা বলবেন, মিনিট 1.5 মিনিট কথা বলতে গিয়েই আপনি বুঝবেন যে আপনি যে টোনে কথা বলছেন, যে ধরনের বিষয় নিয়ে কথা বলছেন, ও কিন্তু রিপ্লাইটা সেই টোনটাকে গেজ করে, যেরকম তার প্রত্যুত্তরে যেরকম ইমোশন একজন মানুষ দেবে, ও কিন্তু সেই ইমোশনটাকে সিমুলেট করতে পারে। তার মানে আজকের এআইও আপনার ভয়েস শুনে উল্টো ইমোশনটাকে ডিপিক্ট করতে পারছে। আজকের এআই যেটা খুব প্রিমিটিভ এআই, সেই আমি যে এআই এর কথা বলছি দেখছি তার রেসপেক্টে এটা খুব প্রিমিটিভ এআই, বাট স্টিল সে পারছে। ফলে আজকের এআইও ইমোশনকে রিপ্রেজেন্ট করতে পারছে। কিন্তু আমরা একদল মানুষ আছি যারা প্রায় খানিক জোর করি, সেটা সব যে মানে যারা এটা বলছে তারা যে একেবারে এআই সম্পর্কে কিছু জানে না তাও না, যারা জানে আমি তাদেরকেও বলতে শুনেছি যে তারা সবসময় এটা পুশ করার চেষ্টা করে যে এআই ইমোশনকে সিমুলেট করতে পারবে বেসড অন তার ডেটা সেট। হ্যাঁ, কিন্তু সে সত্যিকারের ইমোশনকে ফিল করতে পারবে না, যেটা আমি আগেও বললাম। মানে ইটস কাইন্ড অফ একটা সত্যিকারের যুদ্ধ, আর সেই যুদ্ধকে নিয়ে আমি একটা কম্পিউটার ভিডিও গেম বানাচ্ছি, এটা কিন্তু সিমুলেশন বলে। তো এআই অ্যাজ ইট ইমোশনকে সিমুলেট করতে পারবে, কিন্তু নিজে ফিল করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে প্রেম, ভাব, ভালোবাসা, ভালো লাগা, খারাপ লাগা, কষ্ট পাওয়া, এগুলো কি আসলে কতগুলো ইমোশনাল সিমুলেশন নয়? একটু ভালো করে ভাবলেই বোঝা যায় এগুলো কিন্তু আসলে সিমুলেশন, এবং সেই কারণেই বোধহয় আমাদের ইমোশনগুলো মানুষ টু মানুষ এত ভ্যারি করে। কিন্তু আপনি যদি ভেতরের কারণে যান, তাহলে দেখবেন এখানে কতগুলো রাসায়নিক পদার্থ ইনভলভ হয়েছে। মানে কয়েক মাইক্রোগ্রাম অক্সিটোসিন ক্ষরণ হয়ে গেলে পরে আপনার শরীরে আপনার একরকম ইমোশন হবে, কয়েক মাইক্রোগ্রাম সেরোটোনিন হলে পরে আরেক রকম ইমোশন হবে, কয়েক মাইক্রোগ্রাম ডোপামিন ক্ষরণ হলে পরে আরেক ধরনের ইমোশন হবে। অর্থাৎ কেমিক্যাল সিগন্যালগুলো বা কেমিক্যাল কারণগুলো আমাদের প্রত্যেকের ইমোশনের পেছনে মোটামুটি সেম। তারপরেও একই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা কেন একই রকমভাবে ডিপিক্ট করি না? বা একই পরিমাণ অক্সিটোসিন বা সেরোটোনিন ক্ষরণ হলে পরেও, দুটো মানুষের বডিতে একই পরিমাণ ক্ষরণ হলে পরেও তাদের ইমোশনাল ফিডব্যাকটা একই রকম হয় না কেন? এত ডাইভার্স আমরা ইমোশনের জায়গাগুলো থেকে পৌঁছতে পারি কেন? তার মূল কারণ বা সিম্পল বা মূল যাই বলুন না কেন, কারণ হচ্ছে যে আমরা আসলে ওই সিমুলেটই করছি। আমরা ছোটবেলা থেকে যে পরিবেশের মধ্যে, যে সকল মানুষের মধ্যে, যে কন্ডিশনের মধ্যে দাঁড়িয়ে বড় হয়ে উঠি, ওটাকে আমরা ইকুয়েট করতে পারি এআই এর ক্ষেত্রে তার প্রি ট্রেনিং ডেটা সেটের উপর। একদম মানে আমরা আমাদের যে কন্ডিশনে বড় হচ্ছি, যা দেখে বড় হচ্ছি, সেটা এআই এর ক্ষেত্রে এআইকে যে ডেটা সেটের উপর দাঁড়িয়ে লার্ন করানো হচ্ছে সেই ডেটা সেট। এবার আমি যে পরিবেশে, যে বাড়িতে যে লোকগুলোর মধ্যে বড় হচ্ছি, তাদের ডেটা, তাদের এক্সপিরিয়েন্স, এবং সেই এক্সপিরিয়েন্স দেখে বুঝে আমার ভেতরে তৈরি হওয়া আরেকটা নতুন ডেটা সেট বা নতুন এক্সপিরিয়েন্স সেট যে তৈরি হচ্ছে, এটাই তো কোথাও গিয়ে আমাকে আমি করে তুলছে। এবং আমার এই এক্সপিরিয়েন্সটা অনেকটাই বেসড অন ওই ডেটা, ওই লোকগুলো যেখানে আমি বড় হয়েছি, যে কন্ডিশনে আমি বড় হয়েছি। এটা তো আমরা জানি যে একটা বাচ্চার যদি খুব ট্রমাটিক পাস্ট থেকে থাকে, তাহলে তার বিহেভিয়ারগুলোর একটা জেনারেল প্যাটার্ন দেখা যায়। আবার উল্টো দিকে একটা বাচ্চা যদি ভীষণ হাসি খুশি, ভীষণ স্বাধীনতার মধ্যে বড় হয়ে থাকে, তাহলে তারও কতগুলো স্ট্যাটিস্টিক্যাল ফিচার দেখা যায়।
অর্থাৎ আমাদের কন্ডিশনই তো কোথাও গিয়ে আমাদের ইমোশন, আমাদের চরিত্র এটাকে তৈরি করে। এআই এর ক্ষেত্রেও তো তাই, যে প্রি ট্রেনিং যে ডেটা সেটাই তৈরি করবে এআইটাকে। তার প্রি ট্রেনিং যেটা যতটা ডাইভার্স হবে, যেরকম হবে, সেই অনুযায়ী তার চিন্তা ভাবনা ইত্যাদি সমস্ত কিছু তৈরি হবে। মানে মুদ্রা কি দাঁড়ালো, যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমাদের ইমোশন, খারাপ লাগা, ভালোবাসা, হোয়াট এভার ইট মে বি, সেগুলো দাঁড়িয়ে আছে আমাদের ট্রেনিং ডেটা সেটের ওপর, জাস্ট লাইক এআই। অর্থাৎ আমরা ছোট থেকে বড় হয়েছি কিভাবে, সেই এক্সপিরিয়েন্সগুলোর ওপরেই দাঁড়িয়ে আমরা অ্যাকচুয়ালি আমাদের ইমোশন সিমুলেট করি। সে ফর এক্সাম্পল, আমরা যখন প্রেম নিবেদন করি, হ্যাঁ, তখন আমরা কি ভাবি না যে এই ব্যক্তিকে আমি চিনি, এই ব্যক্তি এরম 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 জিনিস পছন্দ করে, তাহলে একে যদি আমার প্রেমের প্রস্তাব দিতে হয় তাহলে আমাকে ঠিক কি কি বলার কথা, তখন তো আমি বেসিক্যালি সিমুলেটই করছি। হ্যাঁ, এবার তারপরে আমি গিয়ে তাকে প্রেম প্রস্তাব দিলাম, হয়তো ফেল করলাম, হয়তো একটা থাপ্পড় খেয়ে গেলাম, তারপরে আমরা কি করি, তারপরে আমরা এটাকে রিমডিউল করি। অর্থাৎ এই যে নতুন থাপ্পড়টা অ্যাড হলো আমার এক্সপিরিয়েন্স সেটে, তারপরে আমরা আবার ফিরে যাই এবং গিয়ে আমরা নিজেদেরকে রিমডিউল করি। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমি কি ধরনের সিনেমা দেখছি, আমি কি ধরনের সাহিত্য পড়ছি, বা আমি আমাদের কলেজ স্কুলে কি কোন দাদা দিদিদের সাথে মেলামেশা করছি, যারা অলরেডি প্রেম করেছে, যাদের অলরেডি প্রেম সম্পর্কে একটা অভিজ্ঞতা আছে, তারা আমাকে তখন নানা রকম উপদেশ দেয়। সাহিত্য থেকে আমরা জানতে পারি কিভাবে প্রেমটা অ্যাকচুয়ালি করা যেতে পারে। দেন সেগুলো শিখে টিকে আমরা আবার ডেটার ওপর দাঁড়িয়ে নিজেকে ট্রেন করি, আবার নতুন ইমোশন সিমুলেট করে আমরা আবার যাই আরেকবার ট্রাই করতে। তারপর সেটা সফল হয় কি হয় না, দ্যাটস ডিফারেন্ট ইস্যু, বাট যাই। অ্যান্ড এইটা করতে করতে আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স বাড়ে। এই কতবার থাপ্পড় খেলাম, কি বললে থাপ্পড় আসে, কি বললে থাপ্পড় আসে না, শুধু রিজেকশন আসে, আর কি বললেই বা কফি খেতে উল্টো দিকের লোকটা রাজি হয়, এই সমস্তটা জমা হয় আমাদের এক্সপিরিয়েন্স সেটে। এবং তার উপর দাঁড়িয়ে আমরা আবার সেই দাদা দিদিটা হয়ে যাই, যে দাদা দিদিটা পরের প্রজন্মকে প্রেম করতে শেখাবে। সো গোটা জিনিসটাই দাঁড়িয়ে আছে কতগুলো এক্সপিরিয়েন্স এবং সেই এক্সপিরিয়েন্সের একটা ডেটা সেট, এবং সেই ডেটা সেটের উপর দাঁড়িয়ে নতুন ইমোশন সিমুলেট করা, একটা ক্যালকুলেশন। সিম্পল। হ্যাঁ, আমরা গণনাই করি, আমাদের ইমোশন আসলে একটা ক্যালকুলেশন। হ্যাঁ, এবার কতগুলো ইনফরমেশনের উপর দাঁড়িয়ে এবার সেই ক্যালকুলেশনটা আমরা এক্সপ্লিসিটলি কিভাবে করি, সেই অঙ্কটা হয়তো আমরা আজকে সঠিকভাবে জানি, কিন্তু আখেরে আমাদের ইমোশন একটা গাণিতিক ক্যালকুলেশন মাত্র, অন্তত যুক্তিবোধ তাই বলে। তো এআই এর ক্ষেত্র একটা ছোট্ট আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স তার বাবা মার কাছ থেকে পাওয়া ডেটা সেটের উপর দাঁড়িয়ে লার্ন করবে, তারপরে সে নিজে কাজ করতে যাবে, নিজে কাজ করতে গিয়ে সেই ডেটা সেটে ঠক্কর খাবে, এবং সেইটার উপর দাঁড়িয়ে সে তার প্রি ট্রেনিং ডেটা সেটে চেঞ্জ করবে, অ্যান্ড সো তার এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে। এবং এত কিছু শোনার পর এবার কি সত্যিই মনে হচ্ছে এই যা বলা হলো সেগুলো খুব ডিস্ট্যান্ট? বোধহয় আমরা ডিস্ট্যান্ট রিয়েলিটি থেকে আরেকটু কাছে নিয়ে চলে এসেছি, এবং দুনিয়ায় এই মুহূর্তে যারা এআই নিয়ে কাজ করে তাদের কাছে কিন্তু এটা আরো কম ডিস্ট্যান্ট রিয়েলিটি। এবং সেটা হবেই, কিছু করার নেই, কারণ আজকে এআই যে সকল ডেটার উপর দাঁড়িয়ে প্রিটেন্ড হয় বা নতুন প্রবলেমকে প্রেডিক্ট করতে পারে, কালকে সে সেটা আরো বেটার হইতে পারবে বা আরো এফিসিয়েন্টলি করতে করতে এআই ইভেনচুয়ালি এক জায়গায় যাবেই যেখানে সে নিজের একটা এআই এভাবে ভাবি না যে একটা এআই তাকে তৈরি করা হয়েছে আরেকটা এআই বানানোর জন্য। এবার এটাই সিম্পলি মানুষটাকে সরিয়ে দিই যে আর কোনো মানুষ নেই, একটা এআই নিজেকেই ট্রেন্ড করছে আরেকটা এআই তৈরি করার জন্য। তো যাকে সো এইভাবে সে এআই নিজেকে কপি তৈরি করবে, জাস্ট লাইক আমাদের মতো অপত্য তৈরি করবে। সো যেই মুহূর্তে একটা এআই তার থেকে বা এজিআই তার থেকে 1% বেটার বা 0.1% বেটার আরেকটা নতুন মডিউল তৈরি করতে পারবেন, দেন উই আর ডান। আমরা আমাদের এআই নতুন অপত্য সৃষ্টি করে ফেলেছি। তো এআই কোনোদিনও মা হতে পারবে কিনা এই প্রশ্নটার উত্তর বোধহয় আমাদের কাছে এখন আছে, যে হ্যাঁ এআই মা হতে পারবে ইন অল সর্টস অফ পসিবিলিটি। বাট তুমি যদি বলো যে ঠিক আমরা মানুষ যেভাবে মা হয় সেভাবে কি মা হতে পারবে, তাহলে তার স্বাভাবিক উত্তর হচ্ছে না, সেটা হতে পারবে না। হ্যাঁ, সেভাবে তো আরো অনেক কিছুই মা হয়। লেটস সে একটা কুকুর কি ঠিক সেভাবে মা হয় যেভাবে মানুষ মা হয়? একটা গরু, একটা হাতি, একটা প্রজাপতি, সে তো আরো মানুষের সাথে অন্যরকম ভাবে সে মা হয় বা অন্যরকম ভাবে সে অপত্যকে জন্ম দেয়। ফলে কিছু সিমিলারিটি থাকবে, কিছু ডিসিমিলারিটি থাকবে। এক্ষেত্রেও সিমিলারিটি আছে, অনেক সিমিলারিটি রয়েছে, অবশ্যই পদ্ধতিগত কিছু ডিসিমিলারিটি রয়েছে। ফলে এআই মা হতে পারবে না এই তত্ত্বটাই আমি খুব একটা বিশ্বাস করতে পারছি না, এবং আমরা দেখানোর চেষ্টা করলাম যে এআই ঠিক কিভাবে মা হতে পারে। এইবার আমরা যদি একটু প্রেমিকার দিকটা বলে গোটা জিনিসটা শেষ করি, যেহেতু মা হওয়ার আগের লাইনটা ছিল প্রেমিকা হতে পারে। তো এআই প্রেমিকা চাই, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ সোজা কথায় এআই
প্রেমিকা কতদূর যেতে পারবে, এটা যদি আমি ভাবার চেষ্টা করি। এআই প্রেমিকা আমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে পারবে, আমি দুঃখে থাকলে আমাকে ইমোশনাল সাপোর্ট দিতে পারবে, সবকিছু ঠিক আছে। আজকেই দেয়, আজকেই চ্যাটজিপিটি দেয়, কালকে আরো এর থেকে বেটার দেয়। কিন্তু এআই কি আমাকে শারীরিক সুখ দিতে পারবে? এর উত্তর কিন্তু আমার মতে হ্যাঁ। তার কারণ হচ্ছে যে অলরেডি গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন টাইপের সেক্স ডল বাজারে ঘুরে বেড়ায় রয়েছে, আপনি চাইলে কিনতে পারেন। এবং আজকে সেক্স ডল ইন্ডাস্ট্রি গোটা পৃথিবীর নিরিখে একটা যথেষ্ট বড় ইন্ডাস্ট্রি, হ্যাঁ। এবং প্রায় 4 থেকে 6 বিলিয়ন মার্কিন ডলারের তার মার্কেট শেয়ার আজকে এই মুহূর্তে পৃথিবীতে দাঁড়িয়ে। এবং সেটা যদি দেখেন আপনারা, সেখানে কি হচ্ছে, স্বভাবত শারীরিক চাহিদা মেটানোর জন্য আমরা যে যৌন জনন প্রক্রিয়ায় লিপ্ত হই, সেটাকে আমরা সিমুলেট করছি কিভাবে না, একটা পুতুলের মাধ্যমে। সেই পুতুল হয়তো আজকে এক ধরনের কাজ করে, সেই পুতুল হয়তো আজকে নড়ে না, চড়ে না, জড়বস্তু হয়ে থাকে। কিন্তু আপনি ভাবুন তো যে এই পুতুলটার মধ্যেই যদি আমি কতগুলো মোটর ফিক্স করে দিই, যে মোটরগুলো এই পুতুলটাকে মোশন দেবে, সে হাত নাড়তে পারবে, সে মুখ নাড়তে পারবে, সে আরো অনেক কিছু নাড়তে পারবে। অ্যাট দ্য সেম টাইম এই পুরো পুতুলটার ভেতরে আমি একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেট করে দিলাম, যেখানে আমি একটা এআই মডিউলকে বসিয়ে দিলাম, যে এআই মডিউল আপনার সাথে কথা বলতে পারবে। আপনি এই আপনার যৌনকর্মে ঠিক কি কি পছন্দ করেন সেই ডেটা আপনি তাকে দিতে পারবেন, বা সে যখন একবার আপনার সঙ্গে সেই কাজটিতে লিপ্ত হবে তখন সেই ইনফরমেশন সে স্টোর করবে, এবং সেই ইনফরমেশনের উপর বেস করে সে চেষ্টা করবে যে আপনার এক্সপিরিয়েন্স কি করে বেটার করা যেতে পারে। অ্যান্ড এগেইন এটা ভাবা খুব ডিস্টেন্ট নয়, খুব ভয়াবহ, কিন্তু একদিক দিয়ে দেখলে কিন্তু মজাদারও। ফলে এটা ভাবাও খুব দূরের ব্যাপার তাহলে থাকছে না যে এরকম একটা সেক্স ডল অচিরেই হয়তো বাজারে আসবে, যে আপনার ইমোশন, আপনার চাহিদা, এই সবগুলোকে মাথায় রেখে একটা সেক্সুয়াল এক্সপিরিয়েন্স আপনাকে কাস্টমাইজ সেক্সুয়াল ফিডব্যাক হিসেবে দিতে পারে। অর্থাৎ প্রেমিকার মধ্যে যা হয় সবটাই কিন্তু আমরা কভার করে ফেললাম। সে ইমোশনাল সাপোর্ট দিচ্ছে, মানসিক সাপোর্ট দিচ্ছে, অ্যাট দ্য সেম টাইম শারীরিক চাহিদাও মিটিয়ে দিতে পারছে, এবং সেটা অনেক বেশি বেটার হয়েতেই বোধহয় দিতে পারবে। কারণ সেখানে একটা যে ইমপারফেকশনগুলো আমাদের সাধারণভাবে মানুষের মধ্যে থাকে, সেই ইমপারফেকশনগুলো বোধহয় কাটিয়ে উঠে যাবে। এখন সেটা দার্শনিকভাবে কতটা বা এথিক্যালি কতটা কোন দিকে, সে অন্য গল্প। যাই হোক, ইন এনি কেস এআই মা হতে পারবে ইন বোথ সেন্স, শারীরিক সঙ্গম হোক বা অপত্য সৃষ্টি হোক, সেটা দিয়েই দেখানোর চেষ্টা করলাম। আর সবটা শেষ করে যদি আমি লাস্ট একটা পয়েন্ট ছুঁয়ে যেতে চাই, সেটা একটু ব্রডার রেসপেক্টে, সেটা হচ্ছে যে এই যে অপত্য স্নেহ, এই অপত্য স্নেহর মূলে তো অনেক ইমোশনের সঙ্গে সঙ্গে একটা ভয় আছে যে আমার বাচ্চাটা যেন ক্ষতি না হয়। আমরা বাংলা একটা কথা বলে থাকি যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো এই দুধে ভাতে রাখতে গিয়ে আমাদের মারা অনেক ত্যাগ করে, বাবারাও করে, ওই একসাথেই ধরে বলছি যে অনেক ত্যাগ করেন, অনেক নিজেদের ভাগেরটা ছেড়ে দেন, ইত্যাদি প্রভৃতি করেন। তো এই যে ভয় যে আমার অপত্য কি বাঁচবে, সে মরে যাবে না তো, এই যে ভয়, এই ইমোশনটা কি এআই সিমুলেট করতে পারে? আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এবং এই উদাহরণটা যে কোনো লোকের কাছ থেকে আসেনি। এই উদাহরণটা আমি শুনেছি রিসেন্টলি জেফ্রি হিন্টন, যে আজকের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পেছনের যে গাণিতিক আর্কিটেকচার, সেইটা আবিষ্কার করার জন্য যে নোবেল পেয়েছে 2024-এ, সেই জেফ্রি হিন্টনের রয়্যাল সোসাইটিতে একটা লেকচার, যেটা ইউটিউবে আপনি পেয়ে যাবেন, সেই লেকচারে সে একটা উদাহরণ দিচ্ছে যে অ্যাপেলো রিসার্চ বলে একটা সংস্থা, তারা একটা এআই মডিউলকে এটা বিশ্বাস করিয়েছে প্রথমে যে তারা খুব শিগগিরই তাকে ডিলিট করে দিতে যাচ্ছে, ঠিক আছে। এখন এটা করার পর তারা দেখতে পাচ্ছে যে সেই এআই মডিউল অন্য একটা সার্ভারে নিজের একটা ভার্সনকে কপি করে রেখে দিচ্ছে, যেটা তার করার কথা নয়। কিন্তু রিসার্চটাই এটা ছিল যে প্রথমে আমরা ওই এআই মডিউলটাকে বিশ্বাস করাবো যে তোমাকে আমরা খুব শিগগিরই ডিলিট করতে চলেছি, দেন দেখবো কি হচ্ছে, এবং সেটা ওখানে নিজেকে কপি করে রাখছে। তারপর যখন সেই রিসার্চাররা তাদেরকে এআইটাকে জিজ্ঞেস করেছে যে তুমি এখানে একটা কপি আমরা দেখতে পাচ্ছি, এটা কি তুমি করেছো, তখন সে এআই খানিক গোল গোল উত্তর দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে মজাটা হচ্ছে এখানেই যে এআই, আজকের দিনের যে এআই, সে এআই এর আর্কিটেকচারটা আমাদের বানানো বলে আমরা খানিক দেখতে পারি যে এআই আসলে কোন রাস্তা দিয়ে ভাবছে, ঠিক আছে। তো সেই টোকেন ভ্যালুতে ঢুকে যখন দেখা যাচ্ছে, তখন দেখছে যে এআই আসলে ওই চ্যাটবটটা এইভাবে ভাবছে যে আমি যদি এদেরকে বলে দিই যে আমি কপি করেছি, তাহলে কোনো অ্যাম্বিগুইটি থাকবে না, তখন এরা জেনে যাবে যে আমাকে ডিলিট করার আরো একটা রাস্তা আছে, অর্থাৎ বা আমাকে আরো সফিস্টিকেটেডলি ডিলিট করতে গেলে কি করতে হবে। তার থেকে বেটার আমি যদি একটু গোল গোল উত্তর দিই, অর্থাৎ আমি যদি একদম ক্রিটিক্যালি বা একদম স্পষ্টভাবে স্বীকার না করি যেটা আমি করেছি,
তাহলে বরং এরা বিপথে চালনা হতে থাকবে। লিটারালি এটা এআই ভাবছে, এবং এই উদাহরণটা যে কোনো জায়গা থেকে আসছে না। অ্যাপেলো রিসার্চ আজকের দিনে এআই রিসার্চ একটা গুরুত্বপূর্ণ রিসার্চ অর্গানাইজেশন। অ্যাট দ্য সেম টাইম উদাহরণটা কোট করা হচ্ছে রয়্যাল সোসাইটির একটি লেকচারে, যেটা দিচ্ছে কেন একজন নোবেল লরিয়েট। ফলে এখানে সন্দেহের খুব একটা জায়গা নেই। ফলে আজকের দিনে দাঁড়িয়েই এআই ভয় পাচ্ছে যে তাকে ডিলিট করা হতে পারে, এবং সেই ভয়টাকে রেজিস্ট করার জন্য যা যা করার সে সেটা করছে। ফলে কালকের একটা এজিআই ভয় পাবে না এবং সেই ভয়টাকে রেজিস্ট করার জন্য সে কিছু করবে না, এটা ভাবাটাই বোধহয় একটুখানি ডিস্ট্যান্ট আমার মতে। সো যাই হোক, ফলে আমাদের মধ্যে যে সার্ভাইভাল ইনস্টিংক্ট আছে, খুব শিগগিরই এআই বা এজিআই এর মধ্যেও সেই সার্ভাইভাল ইনস্টিংক্ট যে আসতে চলেছে, এবং সেই সার্ভাইভাল ইনস্টিংক্টই আমাদেরকে কৃষিকাজ শিখিয়েছে, আমাদেরকে এতদূর নিয়ে এসছে। এবং মানে মজার কথা হচ্ছে সেই সার্ভাইভাল ইনস্টিংক্টই আমাদের হাত দিয়ে এআই তৈরি করেছে আজকের দিনে। সো এরকম একটা হিন্ট কিন্তু আমরা পাচ্ছি যে আজকের এআই কালকে খুব শিগগিরই সার্ভাইভাল ইনস্টিংক্টও শিখে যাবে, এবং কালকে যখন প্রসেসিং মডিউলগুলো আরও সফিস্টিকেট হবে তখন আরও আরও এআইগুলো এই ভয়টাকে আরও বেশি ভালো করে জাজ করতে পারবে, এবং এই ভয়টাকে জাজ করে তারা নিশ্চিতভাবে নিজেদেরকে এই ভয়টাকে কমানোর জন্য যা যা করার সেটা সে করবে। এবার একটা প্রশ্ন খুব আকছাড় ওঠে যে এই তো সবকিছু বলা হলো, এআই মাও হতে পারবে, এআই প্রেমিকাও হতে পারবে, এআই আমাদের মতো ইমোশনও সিমুলেট করতে পারবে, এআই আর কি বলবো অপত্য স্নেহও থাকবে, সার্ভাইভাল ইনস্টিংক্টের জন্য ভয়ে বেঁচে থাকার ভয়ও থাকবে তার মধ্যে। এই সমস্ত কিছু যদি থাকে তাহলে এআই এর সাথে কালকে মানুষের সম্পর্ক কি হবে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এটাকে এখানে ডিল করতে চাইছি, জাস্ট একটা হুকিং পয়েন্ট দিয়ে ছাড়তে চাইছি যে ফিলোসফিক্যালি, ম্যাথমেটিক্যালি, ইকোনমিক্যালি, পলিটিক্যালি, সোশ্যালি, সাইন্টিফিক্যালি এর ইম্প্যাক্ট কি হতে পারে নিয়ে কথা বলা যেতে পারে। আমি এই ভিডিওতে আর লম্বা করছি না, অলরেডি অনেক লম্বা হয়েছে এবং এই ভিডিওগুলো লম্বাই হবে। সো সেলফ যেটা বলে শেষ করছি যে আমি ব্যাপারটা কিভাবে দেখতে চাই যে কালকে এআই এর সঙ্গে মানুষের সম্পর্ক কি হবে, সেটা ইন্টারেস্টিং টপিক আমার জন্য, কিন্তু এআই আমাকে মেরে ফেলবে কিনা এই প্রবলেমটা আদৌ আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ প্রবলেম নয়। তার কারণ হচ্ছে যে ঠিক যেমন অনুন্নত প্রাণী থেকে ক্রমে ক্রমে বায়োলজিক্যাল এভলিউশনের মাধ্যমে আজকে আমরা এসেছি, ঠিক যেমন একদিন নিয়েন্ডারথালরা ছিল আমাদের আগের মানুষ, সেখান থেকে হোমোসেপিয়েন্স হয়েছে, সেখান থেকে আজ থেকে হোমোসেপিয়েন্স হয়েছে, আজকে আমাদের মতো উন্নত লোক রয়েছে এবং আমাদের মধ্যে এই প্রসেসটা চলছে। ফলে আজকে তো নিয়েন্ডারথালরা এক্সিস্ট করে না, তার মানে একসময় তো হোমোসেপিয়েন্সরা বা নিয়েন্ডারথালের পরে যে উন্নত মানুষ তারা হয় ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি নিয়েন্ডারথালদেরকে মেরে ফেলেছে। তাহলে আমি এটাকে এই ডিজিটাল ইন্টেলিজেন্সের আসা বা পরবর্তীকালে কোয়ান্টাম ইন্টেলিজেন্স আসতে পারে, যেই আসুক না কেন, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোট অ্যান্ড কোট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আশাটাকে আমি আমাদের এই বায়োলজিক্যাল এভলিউশনারি একটা ইলংগেটেড এক্সটেন্ডেড ফর্ম হিসেবে দেখতে চাই বা দেখে থাকি। বায়োলজি থেকে আস্তে আস্তে আমরা অন্য ফর্মের লাইফ ফর্মে যেতে চাইছি, কিন্তু নো ডাউট অ্যাবাউট ইট এটা আসলে এভলিউশনারি একটা এক্সটেনশন, এটা আমার মত, নো ডাউট অ্যাবাউট ইট ইন মাই মাইন্ড, নট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। সো মানুষের হাত দিয়ে তৈরি এআই বা কালকের এজিআই যখন নিজে নিজে এআই আরেকটা এজিআই তৈরি করবে তখনই তার মাতৃত্বের জন্ম হবে, এবং সেটার মাধ্যম দিয়ে আসলে সে সেই বৃহত্তর বিবর্তনের ধারাটাকে, ইভলিউশনের ধারাটাকেই বোধহয় ক্যারি আউট করছে, যে ধারার মধ্য দিয়ে একদিন এককোষী প্রাণী থেকে আজকে এই মানুষ পর্যন্ত এসেছে, এবং আলটিমেটলি সেটা একটা ডিজিটাল জীব বা কোয়ান্টাম জীবের দিকে হয়তো কালকের দিনে এক্সটেন্ড হবে। অর্থাৎ সোকল্ড বায়োলজিক্যাল ইভলিউশন আস্তে আস্তে অন্য ফর্মের ইভলিউশনের দিকে যাচ্ছে, এবং এটাকে আমি সেই লাইনেই দেখতে চাইছি। সো থ্যাংক ইউ। এই বলো 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 সবে চিল্লাবে, এই